প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি লিবার্টি লিগ্যাল সলিসিটর ফার্মের সলিসিটর মিস্টার মাজেদুর চৌধুরী। দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো লাইভ সম্প্রচারিত হচ্ছে ফেসবুক পেজে। আপনারা ফেসবুকে যে ATN বাংলা UK পেজে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখতে পারবেন। সেখানে আপনারা আমাদের কমেন্ট করতে পারবেন। আমাদের অতিথি মিস্টার চৌধুরী আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবেন। মিস্টার চৌধুরী, আমরা আমাদের মূল আলোচনা যেটা ছিলাম, আমরা ফাইন্যান্সিয়াল ফ্যামিলি ম্যাটারে ফাইন্যান্সিয়াল রিলিফের কনসেন্ট অর্ডার নিয়ে কথা বলছিলেন আপনি, এবং এখানে কনসেন্ট অর্ডার জিনিসটাকে এবং বোথ পার্টি যে এগ্রি হয়ে কোর্টে কনসেন্ট অর্ডার হয়, এই জায়গায় আমরা ছিলাম। জি, এখন আমি এই জায়গা থেকে আলোচনা অগ্রসর করি এইভাবে যে কনসেন্ট অর্ডার, আমার মনে হয় দর্শকরা বুঝতে পেরেছেন যে কনসেন্ট অর্ডার জিনিসটা কি, কেন কনসেন্ট অর্ডারটা করব, এটা জানাটা খুব জরুরি। 2016 সালে খুব ইন্টারেস্টিং একটা কেস, সুপ্রিম কোর্টের একটা কেস আছে। কেসটার নাম হচ্ছে আপনার ওয়েড ভার্সাস ভিঞ্চ কেস। ওয়েড ভার্সাস ভিঞ্চ কেসটা একটা ল্যান্ডমার্ক কেস এই কনসেন্ট অর্ডারের ক্ষেত্রে, যেখানে গল্পটা খুব সংক্ষেপে বলি। মিসেস ওয়েট যিনি কেসটা করেছেন, তিনি মিস্টার ভিন্সের এগেনস্টে ডিভোর্স হওয়ার 18 বছর পরে তিনি কেস করেছেন যে আমি তার প্রপার্টিতে আমার যে রাইট আছে সেখান থেকে আমার অংশ আমি চাই। ডিভোর্স হওয়ার 18 বছর পর এই কেসটা করা হয়েছে, কারণ যখন ডিভোর্সটা হয় তখন মিস্টার ভিন্স কিন্তু তেমন বিত্তশালী মানুষ ছিলেন না, কিন্তু ডিভোর্স হওয়ার পরে তিনি গ্রিন এনার্জির উপরে বিজনেস শুরু করে তিনি মিলিয়নিয়ার হয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে কোনো ধরনের কোনো কনসেন্ট অর্ডার বা কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল অর্ডার কোর্টের ছিল না বিধায় ওই সময় তারা দুজনই হয়তো খুবই নমিনাল অবস্থা ছিলেন, বাড়ি গাড়ি কিছুই ছিল না, তারা ভেবেছে ক্লিন ব্রেক। বাট যখন মিস্টার ভিন্স মিলেনিয়ার হয়ে গেলেন তখন মিসেস ওয়েট কিন্তু ডিভোর্সের 18 বছর পর তিনি কেস করলেন যে আমার মিস্টার ভিন্সের প্রপার্টির উপরে আমার এখন ভাগ চাই, এবং মিস্টার ভিন্স তার সেই প্রপার্টি থেকে ভাগ দিতে বাধ্য হয়েছেন ওয়েট ভার্সাস ভিন্স কেসে, যেটা জুন 2016-এ সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এটা নিষ্পত্তি হয়েছে সর্বশেষ। এটা আপিল করতে 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 সুপ্রিম কোর্ট পদে গেছে এবং সুপ্রিম কোর্টে। সো এটা একটা ল্যান্ডমার্ক কেস, এবং এটাকে আমরা দৃষ্টান্ত হিসাবে দিই সমস্ত কাপলদের কাছে, দোজ হু হ্যাভ স্টার্টেড ডিভোর্স প্রসিডিং। অনেকে মনে করে যে না, দরকার নেই, আমার তেমন কোনো ক্লেম নেই, অথবা আমি হয়তো হাজব্যান্ড ভাবছে যে না, আমার ওয়াইফ বলেছে যে তার কোনো ক্লেম নেই, সো আমি যদি ডিভোর্সে তার কন্টেস্ট না করি দেন শি ইজ হ্যাপি, she will go away, she will never claim. Who knows? So আমরা স্ট্রংলি রেকমেন্ড করি যে একটা ডিভোর্স যদি হয়ে যায় তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুজনের যার যতটুকুই আছে, if they want a clean break, they should make this clean break in writing by a consent order. So consent orderটা এই জন্য জরুরি যাতে ওয়েড ভার্সাস ভিঞ্চ কেসের মতো যাতে সিচুয়েশন না হয়। কারণ এখানে ইভেন রিসেন্টলি আরেকটা কেস 2019-এ ডিভোর্সের 26 বছর পরে ক্লেম করা হয়েছে, এবং যদিও সেখানে হাজব্যান্ড ওয়াইফের এগেনস্টে ক্লেম করেছিল, বাট কেসটা আনসাকসেসফুল হয়েছে, তিনি পাননি টাকাটা, কিন্তু কোর্ট কিন্তু বলেনি যে কেন 26 বছর পর। সো একটা জিনিস নিশ্চিত, দেয়ার ইজ নো টাইম লিমিট ফর অ্যান্সিলারি রিলিফ। ডিভোর্সের 50 বছর পরেও কেউ যদি ক্লেম করে কোর্টে কিন্তু এই কেসটা উঠবে, পাবে কি পাবে না সেটা অন্য জিনিস। সো কনসেন্ট অর্ডার সবারই একটা চিন্তা করা উচিত। এখন কনসেন্ট অর্ডার করার জন্য কি করা উচিত? প্রথমেই হচ্ছে একমত হওয়া। আমরা কি একটা কল নিয়ে নিব, তারপর একটা কল আবার নিয়ে ফেলেন। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? জি ভাই সাহেব ভালো আছে, আপনি ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। আমি ডকুমেন্ট তাই মাতিয়ার। জি ভাই সাহেব, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্ন হইল কি ভাই, আমার একটা ছেলে আমি দেশ থেকে আনাইতাম, তো প্রথমে আমার ইয়ে করছে, মানে অ্যাপ্লিকেশন করলাম, রিফিউজ করছে, আপিলের সুযোগ দিছে, আপিল গাইছে, আমি উইন করছি, উইন করিয়া এখন বাচ্চা তার পাসপোর্ট নিছে আমরা সিলেট যে এমবেসি, 6 সপ্তাহ হয়ে যায়, এখন তো তার পাসপোর্টও দেয় না, কোনটা টাকাও না। এটা কতদিন লেট হইব তো পুরা হইতাম পারি না, আর এর ভিতরে আমি কোনো রিমাইন্ডার দিতাম পারিনি, ওটা আমি জানতাম চাই। আচ্ছা দর্শক, আপনার কোনো প্রশ্ন আছে? আর আরেকটা প্রশ্ন হইল কি, যে আমার একটা মেয়ে দেশও আছে আর কি, জি, তো তাই 18 ফাড়ি দিলাইছে, আমি আমার আব্বার রাইটে আইছি আর কি। আচ্ছা, আপনি রাইট অফ অ্যাবর্ডে আসছেন? যে রাইট অফ অ্যাবর্ডে আমি আইছি 2011। জি, এখন 18 দান ফাড়ি দিলাইছে আমার মেয়ের, আমি আর আনতাম পারছি না। এখন তাই দাদার রাইটে তাই কোনো অ্যাপ্লিকেশন করতে পারবানি, রাইটে পারবানি।
আচ্ছা দর্শক, আমি তো ভাবে পারছি না, এখন দাদার রাইটে গিয়ে এটা ধরে নিয়ে গিয়া। আচ্ছা দর্শক, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি অনুষ্ঠানে দেখতে থাকুন, আমাদের অতিথি এই বিষয়ে আলোচনা করবেন। জি মিস্টার চৌধুরী। জি, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমি এইভাবে বলবো যে খুবই আনফরচুনেট আসলে যে আপিল অ্যালাউ হওয়ার পরে, পাসপোর্ট নেওয়ার পরেও আজকে 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো ভিসা দেওয়া হয়নি। আমি আপনাকে বলবো আপনি হোম অফিসকে চিঠি লেখেন, তাদের অ্যাপিল ইমপ্লিমেন্টেশন একটা টিম আছে, একটা ইউনিট আছে। অ্যাপিল ইমপ্লিমেন্টেশন ইউনিটের কাছে আপনাকে চিঠি লিখতে হবে অথবা ইমেল করতে হবে। আপনি কোনো সলিসিটারের কাছে গেলে বা আপনি নিজেও আপনি যদি সার্চ করেন, আপনি হয়তো অ্যাপিল ইমপ্লিমেন্টেশন ইউনিটের আপনি যোগাযোগের কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। তাদের কাছে আপনি এই হোম অফিসের রেফারেন্স নাম্বার দিয়ে, আপনার ছেলের নাম, পাসপোর্ট নাম্বার এগুলো দিয়ে তাদের কাছে লিখতে হবে যে এই হচ্ছে সিচুয়েশন, আজকে 6 মাস হয়ে গেছে, আমরা কোনো রেসপন্স পাচ্ছি না কেন হোম অফিসের কাছ থেকে। যদি তাদের কাছ থেকে একটা সদুত্তর পান তো ভালো, আর যদি তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো সদুত্তর না পান, তাহলে আমি মনে করি আনরিজনেবল ডিলে which comes under the Wednesbury unreasonableness principle of judicial review, আপনারা একটা জুডিশিয়াল রিভিউর উদ্দেশ্যে প্রি অ্যাকশন প্রোটোকল দিতে পারেন। হোম অফিসের প্রি অ্যাকশন প্রোটোকল, লিটিগেশন গ্রুপ যারা আছে তাদের কাছে আপনারা প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে তাদেরকে ইঙ্গিত দিতে পারেন। তবে তার আগে আমি অবশ্যই বলবো আপনি আপিল ইমপ্লিমেন্টেশন ইউনিটের কাছে আগে লিখবেন। যদি সেখান থেকে সদুত্তর না পান, তাহলে আপনি লিটিগেশন অপারেশনস যে টিম আছে হোম অফিসে তাদের কাছে আপনি প্রি অ্যাকশন প্রোটোকল পাঠাবেন। সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করবো অবশ্যই আপনি একজন সলিসিটারের মাধ্যমে প্রি অ্যাকশন প্রোটোকল পাঠাবেন। এখানে অবশ্যই একটা জুডিশিয়াল রিভিউর মতো সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু হোম অফিস খুব আনরিজনেবল বিহেভ করছে আপনার এই ছেলের বিষয়টাকে নিয়ে। আপনার মেয়ের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, আপনি যেখানে রাইট অফ অ্যাবোর্ডে এসেছেন আর আপনার মেয়ের বয়স যেখানে 18+, এখানে দাদার রাইটে আসলে আপনার মেয়ের কোনো অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ নাই। একটা অ্যাপ্লিকেশনের সুযোগ আছে যেটা খুবই টাফ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ অব এ সেটেলড পারসন। আপনি রাইট অফ অ্যাবোর্ড হিসাবে আপনি কিন্তু আসলে ব্রিটিশ সাবজেক্ট, আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনার ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার এলিজিবিলিটি আছে। ইন দ্যাট সেন্স আপনার এই মেয়েটা 18+, যেহেতু সে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট, সে যদি এখনও আপনার উপর ডিপেন্ডেন্ট হয় ফাইন্যান্সিয়ালি, মোরালি, ইমোশনালি ইত্যাদি বিষয়ে, দেন শি ক্যান অ্যাপ্লাই। আপনার ইমিগ্রেশন রুলসে সেই বিধান আছে, কিন্তু সেটার রিকোয়ারমেন্ট ইজ ভেরি ভেরি হাই, আর অ্যাপ্লিকেশনটাও খুব কস্টলি অ্যাপ্লিকেশন, 3,500 পাউন্ডের মতো প্রায় এটা অ্যাপ্লিকেশন ফি। এটা অ্যাজ এ ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট অব এ সেটেলড পারসন, ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট রিলেটিভ অব এ সেটেলড পারসন অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ 317 সম্ভবত অফ দ্য ইমিগ্রেশন রুলসের আওতায় এই অ্যাপ্লিকেশনটা করতে হয়। বাট ইটস এ ভেরি টাফ অ্যাপ্লিকেশন, বাট দেয়ার ইজ এ অপশন ফর দিস অ্যাপ্লিকেশন। ধন্যবাদ মিস্টার চৌধুরী খুব সুন্দর ব্যাখ্যা করার জন্য। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটা বলুন। যে আমি আপনার থ্যাংক ইউ জানাই, খুব সুন্দর একটা প্রোগ্রাম লাগে আর কি। আর আমি আমার একটা কিছু আপনার হেল্প চাই আর কি, যে মনে শান্তির লাগে আপনার। আমি আরো ফেব্রুয়ারিতে ফোন করছিলাম আর কি, আমি ফেকটা আসলে আপনার বাঙ্গিয়া কইছি না, যার কারণে আজকে আবার অ্যাড্রেসটা নিতাম চাই আর কি। জি বলেন। আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম 2008 আইএলআর এর লাগি 14 ইয়ার্স লং রেসিডেন্ট। কত সালে? 2008 এ। জি। আইএলআর এর লাগি অ্যাপ্লাই করলাম 14 ইয়ার্স লং রেসিডেন্ট। জি। তারপর এটা 9 নভেম্বর 2009 এটা রিফিউজ হয়। জি। তারপর আমি কোর্টে যাই হিয়ারিং এ। জি। আমার অ্যাপিলটা এলাও হয়। ফার্স্ট ট্রাইব্যুনালে আমারটা রিফিউজ করে, তারপর আপার ট্রাইব্যুনালে অ্যাপিল করি আমি। আবার তারা ডিসিশন দিছে, ফার্স্ট ট্রাইব্যুনালে জাজে যে রায় দিছেন আমার এই রায়টা ঠিক আছে, বাট হোম অফিসে কনসিডার করিয়া দেওয়ার লাগে। তখন রিফিউজালটা রিজন আছে যে কি আপনার আমার লাইফ ইন দি ইউকে নাই করিয়া জাজে আমারে রিফিউজ করে দিছেন। আচ্ছা। তারপর আমার তখন আমি ডিটেনশনে ছিলাম আর কি। জি। 8 নভেম্বর 2010 আমার এলটিআর আনটিল গ্রান্ট হয় আর কি নভেম্বর 2012 পর্যন্ত, 2 বছর লিভ দিছে। আচ্ছা। তারপর আমার 25 সেপ্টেম্বর আমি অ্যাপ্লাই করি আবার এক্সটেনশন করার লাগি। তখন আমার একটা গ্রান্ট হয়ে যায় 24 জানুয়ারি 2014 এ। জি। আবার 2 বছর দিছে। জি।
তারপর 21 ডিসেম্বর 2015 আমি আবার অ্যাপ্লাই করি এক্সটেনশন জি অন দ্য বেসিস অফ 14 ইয়ার লং রেসিডেন্ট অল রুলে। আমারটা গ্রান্ট হয়ে 25 মে 2016 হুম তারপর আমার সলিসিটার সাহেব টাইম মনে করছেন এইটা কি যে স্টেশনারি লিভ হইয়া টাইম 6 বছর হইয়ালে আমার লাগে আইএলআর এর লাগে অ্যাপ্লাই করছেন। জি তখন আমার হোম অফিসে আমার তখন ভিসা ছিল, তখন আমার হোম অফিসে আমারটা রিফিউজ করে দিলাইছেন। যে রিফিউজালের রিজনটা ছিল আপনার তারা হইতে করা কি এটা স্টেশনারি লিভ নাই, এটা ফাদার লিভ টু রিমেইন, বাট এটা তোমারে আগেও আমরা দিলাম মানে বাট আমরা লাইফ ইন দিকে নাই করে তোমারে 2010 আমরা 2 বছর লিভ দিছি, তার কারণে তোমারে যতবার তুমি এক্সটেনশন করছো ভিসা তখন তোমার সলিসিটার ফার্মে আমরা জানাইছি যে আমরা হোল্ড করে রাখবো তুমি লাইফ ইন দিকে সার্টিফিকেট দিলে। তখনও তাই না আমারে ইনফর্ম করছেন না আমার সলিসিটার সাথে, কারণ অত বড় ফার্ম তাই না তখন প্রিন্সিপাল পড়স ইয়রা কি করছেন না, না করা বাদে হোম অফিসে আমারে রিফিউজ করে দিলাই। 16 অ্যাপ্লাই করে আইএলআর লাগে 17 এর 25 তারিখ আমারটা রিফিউজ হয়ে যায়। জি তারপর আমি লাইফ ইন যে ইউকে B1 দিয়া আবার নয়াভাবে অ্যাপ্লিকেশন করি, করা বাদে 17 এর সেপ্টেম্বরে করছি। স্টিল আমারটা পেন্ডিং আছে, এখনো পর্যন্ত কিছু জানানি হয়েছে না। জি ফেব্রুয়ারিতে আমি লাস্ট ফেব্রুয়ারিতে আমি লোকাল আমার এমপি সাহেবদের যে চিঠি লেখাইছি। জি মার্চে এটার রেজাল্ট আইছে যে তেমন হয়েছে নাকি যে ওয়েট করতাম ডিলের লাগি, সরি আন্ডার রিকনসিডারেশন আছে ফাইল। জি এখন আমি আমার চৌধুরীর কাছে আগে ব্যারিস্টার সাহেবের কাছে প্রশ্ন আঁকি যে আমি কিতা করতাম পারি এখন আঁকি, প্লিজ আমার একটু অ্যাডভাইস দিবা কি। আর আরো দিন আমার কইছিল কেন ফেব্রুয়ারিতে আমি চেকটা বাঙ্গিয়া কইছি না। জি আমরা মনে পড়েছে যে আপনি কল করেছিলেন এবং এই ফ্যাক্টটা বলেছিলেন। জি 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 ঠিক আছে দর্শক, সম্ভবত হ্যালো দর্শক আপনি কি আছেন না? সম্ভবত আমরা কল হারিয়ে ফেলেছি। হ্যালো দর্শক আপনি কি আছেন? জি 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 আমি আছি। আচ্ছা আমাদের অতিথি মিস্টার চৌধুরী আপনি কিছু প্রশ্ন করবেন। জি জি ভাই আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। জি আপনার যে ফয়লা যখন ওই যে আপার ট্রাইব্যুনাল থাকি আপনার যে আপনি কইলা যে ফার্স্ট ট্রাইব্যুনাল রিলেশন ঠিক আছে, বাট আপার ট্রাইব্যুনাল কইছে যে হোম অফিস আবার কনসিডার করা লাগি, আবার এটার যে তারা করলা আর কি যেটা আমার ফার্স্ট ট্রাইব্যুনাল গ্রান্ট ইন দ্য অ্যাপিল গ্রান্ট হইছে কি না এটা বুঝছি আমি। না আমার প্রশ্নটা না, আমার প্রশ্ন হলো কি আপনারা যখন হোম অফিস ফয়লা যখন ভিসা দিলা জি আপিলের পরে 2010 নভেম্বর, এটা কবে? নভেম্বর 2012। হ্যাঁ নভেম্বর 2010। আচ্ছা নভেম্বর 2010 ও দিছই 2 বছরের নভেম্বর 2012 পর্যন্ত। জি ওই গ্রান্ট যেটা ওই গ্রান্টর যে সিটিটা যে হোম অফিস একটা সিটি দেয় যা তোমার গ্রান্ট করলাম আমরা, এখানেও তারা আপনি কোনো সময় খেয়াল করছেননি যেটার সেটেলমেন্টের ব্যাপারে তারা মাতছেননি যে কত বছর পরে আপনি সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন, এই ধরনের কোনো কিছু মেনশন করা আসেনি? সাধারণত এই ধরনের গ্রান্ট করা হইলে আপনি এই প্রশ্নটা করার লাগে আমি আপনার কইলাই যে পয়লা যে সময় বায়োমেট্রিক কার্ডের লগে একটা লেটার আয় কি, তখন আমার পাসপোর্ট আছিল আমার স্ট্যাম্প দিয়া দিছেন পেপারের মধ্যে। জি তখন তেন কইয়া দিছেন যে তুমি একটা বাংলাদেশি পাসপোর্ট বানাইয়া আমরা দিও, আর ওই সময় তেন যে স্ট্যাম্পটা লাগাইয়া দিছেন পেপারের মাঝে, ওই পেপারের লাগে একটা হোম অফিসার লেটার আছে কি জি ওই লেটার ও সেটেলমেন্টের ব্যাপারে কি তা কইছে তারা? ওই সময় তাই কইছে নাকি যে আমার কেস ওয়াসাবে যে তোমারে আমরা পার্মানেন্ট রেসিডেন্ট সরি সেটেলমেন্ট দিতাম পারছি না, তোমার লাইফ ইন দি ইউকে নাই হরিয়া। না 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 আপনি আমার প্রশ্নটা বুঝছেন না, আপনি বলতে গিয়ে গিয়া আমি কইলাম ওই চিঠির বাজে তারা কোনো ফিউচারে আপনি যদি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে চান কত বছর পরে করতে পারবা এই ধরনের কোনো কিছু মেনশন করছিলানি? জি না এই সময় কোনো লেখা আছিল না কেন। আচ্ছা আর যে সময় আরেকটা জিনিস আপনার কই আমি ফার্স্ট এন্ড সেকেন্ড টাইম যে সময় আমি আমারটা 14 গ্রান্ট যায় কি জি তখন তাই আমার ওই যে বায়োমেট্রিক কার্ডের লগে আমি একটা সিটি পাইতে লেখা রাখি, ওই সিটির মধ্যে লেখা আছে বিফোর 9 জুলাই 2012 এর আগর রুলে আমার দেন ভিসা। এটা বুঝছি, এটা অবশ্যই বুঝছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার আরেকটা জিনিস কোক আপনি আমি এটা হয়তো বুঝতে বুঝলাম নি 2017 সালে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন এটা কিন্তু আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশন করছেন নি? জি ইনডেফিনিট লিভ লাগে। Why on the basis of what? বিকজ আমি ওই সময় আমার 16 এর সময় অ্যাপ্লাই করি আমি, তখন আমার সলিসিটার সাথে টাইম মনে করছেন ফয়লা না এটা আমি শুনছি এটা আপনি কইছেন যে এটা টাইম মনে করছেন এটা ডিসকাশনারি লিভ বা তারা রিফিউজ করে দিছে করি আবার লিভ টু রিমেইন দিছে, বাট আপনি যে 2017 সালে আবার ইনডেফিনিট লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশন করলা
এই অ্যাডভাইসটা আপনারে খেয়ে দিছো ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করার? না এটা তো হোম অফিসেও কইয়া দিছেন যে সেটেলমেন্টে যাইতে হইলে তুমি লাইফ ইনজুরি ক্যান বি 1 লাখ বা টেনেন্ট রিফিউজাল রিজন দিয়া দিছেন নাকি যে তুমি 2010 তোমার আইন আছে তুমি করতে বাট করতে পারছো না। আমি তিনবার তুমি দ্যাটস এ ডিফারেন্ট থিং। আপনি আমার কোশ্চেনটা মিস করিলে, এটা আপনি বুঝার চেষ্টা করেন। আপনার আগে একবার ইনডেফিনিট লিভ টু রিমেইন 6 বছর হয়ে যাওয়ার পরে আপনি যেহেতু 2010 আপনারে দেওয়া হয়েছে ফয়লা ভিসা, আপনি ওইভাবে হিসাব করছেন বা আপনার সলিসিটার অ্যাডভাইস করছেন যে তুমি তো ডিসক্রিপশনারি লিভ আছো, ডিসক্রিপশনারি লিভ 6 বছর পরে ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করা যায়। 2016 তে আপনি অ্যাপ্লিকেশন করছেন, তারা রিফিউজ করছে, করিয়া কইছে আমরা ডিসক্রিপশনারি লিভ দিছি না তোমারে লিভ টু রিমেইন দিছি, সো 6 বছরের হিসাব তোমার ক্ষেত্রে প্রযোজ্য নাই, কইয়া রিফিউজ করিয়া আপনারা আবার লিভ টু রিমেইন দিল। আপনি 2017 তাইলে আবার কি তার লাগি ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করলাম? ওটা আমি জানতাম চাইলাম। 16 এর সময় অ্যাপ্লাই করি আমি, তখন 16 মানে 18 পর্যন্ত আমার ভিসা ছিল আর কি, ভিসা আছিল। জি ভিসা আছিল, তখন আমার সলিসিটার সাহেব কইছেন যে আমরা তো এখন ভিসা দিছে না কি তার লাগে, আমরা তো আইএলআর এর লাগে অ্যাপ্লাই করলাম, বাট আমরা কোর্ট অন ডিসক্রিপশনারি লিভ নাই, বাট এগুলো তারা লিখে দিয়েছে যে সেটেলমেন্ট আইএলআর এর লাগে অ্যাপ্লাই করতে হইলে তুমি সার্টিফিকেট দেওয়া লাগবে, সার্টিফিকেট দিলে ওই দিব। তখন আমরা সার্টিফিকেট আপনি তাইলে আমার কইন যে আমরা হুনতে বলুন চিনি না, আপনি কইতে বলুন কইছেন যে আপনি কইছেন 2016 যে ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন, আপনি কইছেন যে সলিসিটার সাহেব আপনার অ্যাডভাইস করছিল যে 6 বছর হয়ে গেছে ইনডেফিনিট লিভ টু রিমেইন এলিজিবল, বাট হোম অফিসে কইছে না তোমার 6 বছরের রুটও তুমি পড়ো না। ইজ দ্যাট রাইট অর আই এম রং? জি তারা কইছে এই ডিসক্রিপশনারি লিভ নাই কইয়া দিছে। আমি রাইট তার মানে, ঠিক তো? জি জি জি। আচ্ছা তাহলে 2017 সালে আবার আপনার নতুন করে আবার ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করার উদ্দেশ্য কিটা আপনার? আইএলআর এর লাগে করছি, তখন তো আমার আইএলআর এর লাগে আগেও করলাম আমি। আগে তো দিল না, তো তারা তো কইলো যে আপনার ডিসক্রিপশনারি লিভর আওতাত ফরেন না, কিন্তু তাহলে 2017 সালে হোয়াট এনকারেজড ইউ, আপনার কিতায় আপনি উৎসাহী হইলা যে 2017 আবার ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করার লাগি এক বছর পরেও? এক বছর না, 17 আবার 16 পরে পরের বছর তো এক বছর হইলা 2017। 16 আমি অ্যাপ্লাই করছি অক্টোবর, আর 17 এর 25 তারিখ আমার হোম অফিসে লেটার দিতে তোমার কেস রিফিউজ, তুমি ও গ্রাউন্ডে করছ নাকি যে লাইফ ইনজুরি ক্যান বি 1। বুঝলাম, তাহলে আপনি আবার ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন যেটা করছেন কইলা পেন্ডিং আছে, এমপি টেম্পি এরারে দিয়া সিটি লেখাইছেন, এটা কবে অ্যাপ্লিকেশন করছেন ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন? 26 সেপ্টেম্বর 2017। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম টেলিং ইউ। আপনি যদি আমারে ক্লিয়ারলি ফ্যাক্ট না দেন, আনফরচুনেটলি উই ক্যানট ওয়েস্ট মাচ টাইম অফ হিয়ারিং ইওর ফ্যাক্ট এন্ড দেন গিভিং ইউ নো আনসার। আপনি আমার স্পেসিফিক কোয়েশ্চন যদি করেন আমি স্পেসিফিক আনসার দিই, আর স্পেসিফিক ফ্যাক্ট যদি না দেন আই এম সরি, আমি না কোনো সলিসিটর আপনার আনসার দিতে পারতাম না। সো আমি আপনার আবারও জিগাইলাম 2017 সালে আপনি যে ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করছেন, ওইটা কিতার বেসিসে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করছেন? 14 ইয়ার্স পুরানা রুল বেসিস অফ 14 ইয়ার্স। ইউ আর টোটালি মিসগাইডেড ব্রাদার। 14 ইয়ার্স এর রুল 2012 এর 9th অফ জুলাই অ্যাবলিশড হয়ে গেছে, শেষ ওইটা। ওই আর নাই আর। তারা যে লেটার দিছে কিনা নি, তারা কইছে কি যে আমি করতাম পারবো আর কি, এটা নি দাও। আপনার লাগি আমার অ্যাডভাইস হইল গিয়া, আপনার সমস্ত কাগজপত্র লইয়া আপনি একজন সলিসিটার কাছে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লইয়া যাইবা। কারণ ওভার দ্য টেলিফোনে আপনার কাগজপত্র না দেখিয়া আমি অনিয়ারও আমি কোনো ধরনের অ্যাডভাইস আপনারে দিয়া আপনারে বা আপনার মতো যারা সিচুয়েশনে আসছেন আরো হাজারো মানুষ আমি মিসগাইড করতাম চাই না। দ্যাটস দ্য লাস্ট থিং আই ওয়ান্ট। সো আপনি সমস্ত কাগজপত্র লইয়া আপনি মেহরবানি করে, আমি আপনার অ্যাভয়েড করার চেষ্টা করেন না, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আপনি কাগজপত্র লইয়া আপনি ভালো অ্যাডভাইস পাইবা, আপনি একজন সলিসিটারের কাছে সরাসরি যাওয়া গিয়ে আপনি যে সলিসিটার আপনার ডিল করছেন তার কাছে না গিয়ে অন্য একজনের কাছে যাওয়া, সেকেন্ড অপিনিয়ন থার্ড অপিনিয়ন, ঠিক আছে? বেটার আই ডোন্ট অ্যাডভাইস ইউ ওভার দ্য টেলিফোন অন ইয়ার ও বিষয়, ঠিক আছে? ভুল অ্যাডভাইস দিলাম পারি আমি আপনারে, ঠিক আছে? থ্যাংক ইউ আপনার কল লাগে। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমরা আমাদের মূল আলোচনা যেটা ছিল কনসেন্ট অর্ডারে আমরা ছিলাম। কনসেন্ট অর্ডারে আপনি বলছিলেন যে বোথ পার্টি এগ্রি করলো, কোর্টে আমরা গেলাম, কনসেন্ট অর্ডার নিলাম, তারপরে অ্যাকচুয়ালি আলোচনা কনসেন্ট অর্ডারে নেওয়ার প্রসেসটা আমার মনে হয় বলা উচিত যে, এবং আমি যেটা আগে আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে আমি এত সহজভাবে বলার চেষ্টা করব যাতে করে কেউ কোনো সলিসিটার ছাড়া নিজেরাই করতে পারে। যেহেতু এটা দুই পক্ষের আপোষে, আমরা একটা কনসেন্টের মাধ্যমে আমরা কোর্টে যাচ্ছি, দুই পক্ষ তারা জানে যে আমরা দুজন এমিকেবল সেটেলমেন্টে যাচ্ছে। জিনিসটা টেমপ্লেটও পাওয়া যায়, গুগলে সার্চ করলে কনসেন্ট অর্ডারের টেমপ্লেটও পাওয়া যায়। আর যদি সলিসিটারের কাছে যান, দ্য বেস্ট। কারণ আমরা সলিসিটাররা, দিস ইজ আওয়ার জব ডে ইন ডে আউট। আমরা জানি হাউ টু ড্রাফট এ কনসেন্ট অর্ডার, আমরা জানি যে কোর্ট কোন জিনিসগুলোকে আলোকপাত করবে, কোন জিনিসগুলো দেখতে চায় কনসেন্ট অর্ডারে। সেই কনসেন্ট অর্ডার একটা ড্রাফট করে দুই পক্ষকে সেই কনসেন্ট অর্ডারে সাইন করতে হবে।
সেই কনসেন্ট অর্ডারের সাথে দিতে হবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটাকে বলা হয় ফর্ম এ, এবং সেটার সঙ্গে দিতে হবে ফর্ম D81। সেই ফর্ম D81 ফর্মটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ইনফরমেশন ফর্ম। সেই ফর্মে কি থাকে? সেই ফর্মে দুই পক্ষের, হাজব্যান্ড ওয়াইফ দুই পক্ষেরই ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার থাকে, ইনফরমেশন থাকে, চিলড্রেনদের ইনফরমেশন থাকে, সব এই ফর্মে D81 ফর্ম দুই পক্ষই সিগনেচার করতে হবে, অ্যাপ্লিকেন্ট এবং রেসপন্ডেন্ট। আপনাকে এ ফর্ম যেটা, সেটা কমপ্লিট করতে হবে। কনসেন্ট অর্ডারটা সাদা কাগজে ড্রাফট করে সেখানে দুই পক্ষ সাইন করতে হবে। কখন অ্যাপ্লিকেশন করবেন কনসেন্ট অর্ডারের জন্য সেটা খুব ইম্পর্ট্যান্ট। এই অ্যাপ্লিকেশনটা করতে হবে আফটার ডিক্রি নাইসাই, বিফোর ডিক্রি অ্যাবসলিউট। ডিক্রি নাইসাই হয়ে যাওয়ার আগে কনসেন্ট অর্ডারের জন্য কোর্টে অ্যাপ্রোচ করে কোনো লাভ নেই, কোর্ট এন্টারটেইন করবে না। সো ডিক্রি নাইসাই পাওয়ার পরে, যেটাকে অনেকে ডিক্রি নিসি বলে, আসল ল্যাটিন ওয়ার্ড ডিক্রি নাইসাই, ডিক্রি নাইসাই পাওয়ার পরে আপনারা কনসেন্ট অর্ডারটাকে প্লেস করবেন কোর্টের কাছে। কোর্ট যখন ডিক্রি অ্যাবসলিউট দিবে তখন এই কনসেন্ট অর্ডারটাও সিল করে পাঠিয়ে দিবে। তবে অনেক সময় ডিক্রি অ্যাবসলিউট হওয়ার পরে মানুষ রিয়েলাইজ করে যে আমাদের আসলে একটা কনসেন্ট অর্ডার করা দরকার। ডিক্রি অ্যাবসলিউট হওয়ার পরেও কনসেন্ট অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করা যায় কোর্টের কাছে। সেই কনসেন্ট অর্ডার ড্রাফট করতে হবে, দুই পক্ষ সাইন করতে হবে, D81 ফর্ম দুই পক্ষ কমপ্লিট করে সাইন করবে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম এ ফিল আপ করে আপনারা কোর্টে জমা দিবেন। তখন কোর্ট যদি হ্যাপি থাকে আপনাদের কনসেন্ট অর্ডারের ব্যাপারে, তাহলে আপনাদের এই কনসেন্ট অর্ডারটাকে সিল করে পাঠিয়ে দিবে এবং বলে দেওয়া হবে এই কনসেন্ট অর্ডারটা, ইনফ্যাক্ট কনসেন্ট অর্ডারে লেখাই থাকে, আমরা লিখেই রাখি যে এই কনসেন্ট অর্ডারের কার্যকারিতা শুরু হবে ডিক্রি অ্যাবসলিউটের ডেট থেকে। সো যেদিন ডিক্রি অ্যাবসলিউট হলো সেদিন থেকে এই কনসেন্ট অর্ডারটা বলবৎ হবে। তবে কনসেন্ট অর্ডার যেদিন সিলড হবে, যদি লেনদেনের কোনো ব্যাপার থাকে, ওখানে যদি উল্লেখ থাকে যে 28 দিনের মধ্যে বা 21 দিনের মধ্যে অ্যাপ্লিক্যান্ট রেসপন্ডেন্টকে বা রেসপন্ডেন্ট অ্যাপ্লিক্যান্টকে এত টাকা দিবে বা এই দিবে, তাহলে সেই ডেটটা, ম্যাটেরিয়াল ডেটটা হবে হচ্ছে, এফেক্টিভ ডেটটা হবে যেদিন সিল করবে কোর্ট, সেদিন থেকে সেই 28 দিন বা 21 দিন যেটা হোক সেদিনের মধ্যে হবে। এই হচ্ছে কনসেন্ট অর্ডার। ধন্যবাদ মিস্টার চৌধুরী। দর্শক, আমাদের সময় যেটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার, আশা করি আমাদের সাথেই থাকবেন।